ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের যে সংস্কৃত তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আগের দিন তো তোমরা দেখেছো, আমি আলোচনা করেছিলাম, মোটামুটি একবার দেখে নাও। তো এই সিলেবাসটা আমি আজকে কারকটা নিয়ে তোমাদের আলোচনা করছি, তাই তোমরা কারকটা সম্পর্কে দেখো। তার আগে দেখো, আমরা গদ্যতে রাজবাহন চরিত্রম, পদ্যতে যৌগ কর্মসু কৌশলম, নাটকে দুর্বাসস অভিশাপ, এই তিনটা আমাদের টেক্সট। এই টেক্সটের পরে ব্যাকরণ হচ্ছে কারক, সমাস আর প্রত্যয়। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসের উপরে ভিত্তি করে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে। তো এইগুলো আমি টপিক বাই টপিক আলোচনা করব। আজকে কারকটা নিয়ে আলোচনা করছি। দেখো, কারক কাকে বলে? কারক হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ান্বয়ী কারকম করতি ইতি কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত পদের যে সম্বন্ধ থাকে তাকে বলা হয় কারক। ক্রিয়ার সঙ্গে, যেমন ধরো আমি যদি বলি যে আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, কে ভাত খাই? আমি ভাত খাই। আমার সঙ্গে বেশ, কারকটা হচ্ছে কারক। যদি আমি লিখি আবার, কারক ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত পদের কোনো সম্বন্ধ থাকলে তাকে বলা হয় কারক। কারকের একটা উদাহরণ, যেমন ধরো অহম অন্নম খাদামি, অহম অন্নম, অন্নং বা অন্নম করো, অন্নম খাদামি, অহম অন্নং খাদামি, অন্নং বা অন্নম, এটা। হ্যাঁ, তো দেখো আমি কি খাই? অন্ন মানে ভাত, আমি ভাত খাই। ক্রিয়া, ক্রিয়া বলতে খাই, যায়, থাকে, বসে, আসে, নাচে, গায়, এগুলো সব ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ থাকে সেই সম্বন্ধটাকেই বলা হবে কারক। ঠিক আছে, এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদের সঙ্গে দেখো খাই, খাওয়া সম্পর্ক আছে। হ্যাঁ, মানে খাই, ভাত খাই, কে খায়? আমি খাই, আমি খাই, ভাত খাই। তাহলে আমিও খাই, আমার সঙ্গে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে, আমি খাই, ভাত খাই। এইবার ক্রিয়াপদের সঙ্গে বাক্য অবস্থিত, বাক্যের মধ্যে অবস্থিত যে পদগুলোর সম্পর্ক আছে সেই পদগুলোই কারক হয়ে যাবে। ঠিক আছে, যেগুলোর সম্পর্ক নাই সেইগুলো কিন্তু কারক হবে না। ঠিক আছে, তো আমরা দেখব যে অহম, বললাম যে অহম, আমি খাই। এইভাবে আমরা কিন্তু দেখতে পাই যে কারক এই বিভিন্ন প্রকারের হতে পারে। ধরো আমি খাই, কে খাই? আমি খাই, কি খাই? ভাত খাই। ঠিক আছে, এরকম ভাবে নানা রকম প্রশ্ন করতে পারে। সেই জন্য কারক আমরা মূলত 6 প্রকার পাই: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই 6 প্রকার কারক সম্পর্কেই আজকে আমরা সংক্ষেপে জানবো। কিন্তু আমাদের যেহেতু সিলেবাসটা হচ্ছে তিনটে, প্রথম তিনটে কর্তৃকারক, কর্মকারক আর কর্তৃকর্ম করণ কারক, তিনটি। পরের যে তিনটি আছে সেটা তোমাদের ফোর্থ সেমিস্টারে আসবে। ঠিক আছে, তো দেখো আমি আজকে তোমাদের কর্তৃকারক নিয়ে আলোচনা করব। তো এইটা আগে কারক সম্পর্কে বললাম, বিভক্তি কথাটাও আমাদের এর সঙ্গে কিন্তু জানতে হবে। বিভক্তি, ঠিক আছে। এবার বিভক্তি সংজ্ঞা কি? বিভক্তি সংজ্ঞাটা হচ্ছে সংখ্যা কারক বোধয়িত্রী বিভক্তি। সংখ্যা কারক বোধয়িত্রী বিভক্তি, অর্থাৎ যার দ্বারা সংখ্যা কারকের বোধ জন্মায় তাকে বিভক্তি বলে। যার দ্বারা সংখ্যা ও কারকের বোধ জন্মায় তাকে বিভক্তি বলে। যেমন ধরো আমি বললাম যে বালক মানে একটি বালক, বালকা মানে হচ্ছে বালকগুলি। তাহলে আমি একটু পরিবর্তন, বিসর্গ দিচ্ছি একটি, আকার দিয়ে দিচ্ছি, অনেকগুলি বালক হয়ে গেল। সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যা এবং কারকেরও বোধ জন্মাবে। বালক গচ্ছতি, বালকটি যাই, তাহলে কর্তৃকারক। হ্যাঁ, আমরা কারক কাকে বলে জানলে পরেই বুঝে যাব যে বালক কর্তৃকারক হবে। তো যার দ্বারা সংখ্যার জ্ঞান জন্মাবে, যার দ্বারা কারকের জ্ঞান জন্মাবে তাকে বলবো বিভক্তি। তাহলে বিভক্তি কাকে বলে? সংখ্যা কারক বোধয়িত্রী বিভক্তি। যার দ্বারা সংখ্যা ও কারকের জ্ঞান জন্মায় তাকে বলা হয় বিভক্তি। এবার এই বিভক্তি আমাদের
দুই প্রকারের, প্রধানত বিভক্তি দুই প্রকারের, একটা হচ্ছে সুবিভক্তি আর তিন বিভক্তি। ঠিক আছে, বিভক্তি দুই প্রকারের, সুবিভক্তি তিন বিভক্তি। সুপ মানে হচ্ছে শব্দ বিভক্তি, ঠিক আছে, শব্দ বিভক্তি, আর তিন মানে হচ্ছে ধাতু বিভক্তি। ঠিক আছে, তিন মনে হচ্ছে ধাতু বিভক্তি। বেশ, শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। এবার আমাদের কিন্তু এই ধাতু বিভক্তিটা কারকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারকের ক্ষেত্রে এদের বিভক্তি প্রযোজ্য, এদের বিভক্তি প্রযোজ্য, কিন্তু এইখানে ক্রিয়াপদের বিভক্তি আমি দেখতে যাব না কারকের ক্ষেত্রে। কারকের ক্ষেত্রে শুধুমাত্র শব্দ রূপের বিভক্তি দেখব। তাহলে শব্দ বিভক্তি, শব্দ বিভক্তি কয় প্রকার? শব্দ বিভক্তি মূলত শব্দ বিভক্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে ভাগ করা হয়েছে শব্দ বিভক্তিকে। ভালো করে ব্যাপারটা দেখে নাও। এক নাম্বার হচ্ছে কারক বিভক্তি, কারক বিভক্তি। দু নাম্বার হচ্ছে শব্দযোগ অর্থে বিভক্তি। আর তিন নাম্বার হচ্ছে বিশেষ অর্থে বিভক্তি। ঠিক আছে, এই তিনটি অর্থে বিভক্তি আমরা পেলাম। তাহলে দেখো আমরা বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার? দুই প্রকার, সুবিভক্তি তিন বিভক্তি। সুবিভক্তি হচ্ছে শব্দ বিভক্তি, কারকের ক্ষেত্রে যে বিভক্তি প্রযোজ্য সেইটা হচ্ছে শব্দ বিভক্তি। শব্দ বিভক্তিকে তিন ভাগে ভাগ করলাম, কারক বিভক্তি, শব্দ বিভক্তি আর শব্দযোগে অর্থে বিভক্তিটা। এই শব্দযোগ বিভক্তিটা কোন কোন অর্থে ব্যবহার? কারক বিভক্তি, কারক অর্থে, এটা অর্থ করতে পারি, কারক অর্থে বিভক্তি, কারক অর্থে বিভক্তি, শব্দযোগ অর্থে বিভক্তি, বিশেষ অর্থে বিভক্তি। ঠিক আছে, এবার কারক অর্থে বিভক্তিটা আবার ভাগ আছে। কারক অর্থে বিভক্তিটা কয় ভাগ আছে আমরা দেখে নেব। প্রথমা 7টা আছে, হ্যাঁ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বেশ, এইগুলো কিন্তু আমরা যখন আমরা 11-এ পড়েছি তখন কিন্তু আমরা এই বিভক্তিগুলো সম্পর্কে জানি, শব্দরূপ পড়েছি। তো শব্দরূপে আমরা বিভক্তিগুলো সম্পর্কে পরিচিত, প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। তাহলে এইগুলো হচ্ছে বিভক্তি। ঠিক আছে, এবার আমরা তাহলে কারক কাকে বলে, বিভক্তি কাকে বলে জানলাম। কারক বলে ক্রিয়ান্বয়ী কারকম কর্তৃতি কারকম, ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কারক যেমন হচ্ছে অহম পুস্তকম পঠামি, আমি বই পড়ি, তাহলে অহম হচ্ছে কর্তৃকারক, পুস্তকম হচ্ছে কর্মকারক। এবার কিভাবে কি কারক হচ্ছে আমরা দেখে নেব। এখন আমরা দেখব কারক সম্পর্কে, বিভক্তি সম্পর্কে আলোচনা করলাম। এবার এই বিভক্তিগুলো কোথায় কিভাবে হয় সেগুলো আলোচনা করবো আস্তে আস্তে। আগে কারকটা একবার দেখে নি যে কারক কয় প্রকার ও কি কি। ঠিক আছে, তার জন্য আমাকে এটা একবার ক্লিন করতে হবে, এটা ক্লিন করে দিই। তবে বলি তোমাদেরকে, কারক হচ্ছে 6 প্রকার। ঠিক আছে, কারক কয় প্রকার? কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। কর্তৃকারক আগে পরপর সংক্ষেপে আলোচনা করছি। দেখো, এক নম্বর হচ্ছে কর্তৃকারক, এক নম্বর হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, কর্তৃকারক, কর্তৃকারক আমরা যদি সংজ্ঞা করি তাহলে কর্তৃকারক কিভাবে বুঝবো, যে কর্তৃকারককে এইভাবে বুঝতে পারি যে বাক্যের মধ্যে যে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্তা, বাক্যের মধ্যে যে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্তা, বা বাক্যের মধ্যে যে কর্তা প্রধান, যে বাক্যের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করে সেই কর্তা। যেমন ধরো আমি বই পড়ি, আমি বই পড়ি, এখানে বই পড়া কাজটা কে করছে? আমি করছি। তো আমি যেহেতু বই পড়া কাজটি সম্পন্ন করছি সেহেতু আমি কর্তা, তাহলে আমি হচ্ছে এই ক্ষেত্রে কর্তা। তাহলে আমি যদি বলি যে আমি বই পড়ি, হ্যাঁ, অহম অহম পুস্তকম পুস্তকম পঠামি, পঠামি, অহম পুস্তকম পঠামি। হ্যাঁ, তাহলে এটা না, দাগটা হবে এখানে দিলাম। হ্যাঁ, তাহলে কে বই পড়ে? আমি বই পড়ি। তাহলে এই
কর্তৃকারকটা সম্পর্কে দুটি কথা বলে রাখছি, ভালো করে শুনে নাও। বললাম যে বাক্যের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করে সেই কর্তা, বা বাক্যের মধ্যে যে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্তা, বা যে মানে বাক্যের মধ্যে যা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই কর্তা। তাহলে তিনটি কথা বললাম। তিনটি কথা কি বললাম? বললাম যে বাক্যের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করে সে কর্তা, বাক্যের মধ্যে যে ক্রিয়া সম্পন্ন করে সে কর্তা, বাক্যের মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সে কর্তা। কে বই পড়ে? আমি। আমি বই পড়ি, তাহলে আমি হচ্ছি কর্তা। বাক্যের মধ্যে প্রধান হচ্ছে আমি, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে প্রধান ভূমিকা পালন করেছে আমি, তাহলে এখানে হলো আমি কর্তা। তাহলে কর্তৃকারক সম্পর্কে তোমাদের একটু বোঝা গেছে, ঠিক আছে। তো কর্ম দেখো, 2 নম্বর হচ্ছে কর্মকারক। কর্মকারক সম্পর্কে আলোচনা করব। কর্মকারক হচ্ছে যে কর্তা যা করে তাই কর্ম, কর্তা যা করে তাই কর্ম, ঠিক আছে। আমি বললাম যে অহম অহম পুস্তকম, এটাই ওইটাই লিখছি, বুঝতে সুবিধা হবে। পুস্তকম পঠামি, অহম পুস্তকম পঠামি, পুস্তকমে দাগলাম। আমি কি করি? আমি বই পড়ি। তাহলে কর্তা যেহেতু বই পড়া কাজটি সম্পন্ন করছে, তাহলে বই পড়াটা বইটা হয়ে গেল কর্মকারক। তাহলে এইটা হয়ে গেল কর্মকারক, এটা কর্তা হয়েছিল, এটা কর্ম। তাহলে কর্তা যা করে তাই কর্ম, কর্তা যা করে তাই কর্ম, ঠিক আছে। তাহলে কর্তা কি করছে? বই পড়া কাজটি করছে, তাহলে বইটা হয়ে গেল কর্মকারক, ঠিক আছে। বইটা হয়ে গেল কর্মকারক। দ্বিতীয় অর্থে বলা যায় কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে, দেখবে একবার, দেখো অহম পুস্তকম পঠামি, আমি বই পড়ি। কি পড়ি? বই পড়ি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, ঠিক আছে। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়ে যাচ্ছে। তাহলে কর্তৃকারকের ব্যাপারটা বললাম, বাক্যের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করে সেই কর্তা, যে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্তা, কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই কর্তা। সহজ করে বলার চেষ্টা করছি আমি, কিন্তু ডিটেলস মানে সংজ্ঞাতে কঠিন করে যাচ্ছি না। তো দেখো আমাদের একটা বাংলাতে দেখবে পড়া আছে, বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দর রচিত, আমেরিকা থেকে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন, সেই চিঠিরই অংশ আমাদের নির্বাচিত, আমাদের পড়তে হবে। বাংলা, সংস্কৃত, দর্শন, আমি তো 3টে সাবজেক্ট ধরে পড়াই, তোমাদের একে একে আলোচনা করব। তো সেইখানে বলা হয়েছে যত পারবে তুমি তোমার নিজের ভাষাটাকে তুমি সহজভাবে, তুমি যেটা ভাবছো, যেভাবে বুঝেছো সেই কথাটা সেইভাবে তুমি উপস্থাপন করার চেষ্টা করবে। কঠিন ভাষা তুমি বলেই গেলে এক ধার থেকে, আর তার কোনো কেউ বুঝতে পারলো না, মানে দাঁড়ালো না, সেই রকম করলে চলবে না। তো সেই জন্য বেশি বেশি সংজ্ঞাতে আমি যাচ্ছি না। তো দেখো 3 নাম্বারে এবার চলে যাই। 3 নাম্বারে করণ কারক। আমি আশা করব যে আপাতত তোমরা কিন্তু এইটুকু বুঝেছো, যে বাক্যের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করে তাকে বলা হয় কর্তৃকারক, বাক্যের মধ্যে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তৃকারক, বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তৃকারক। কর্মকারক হচ্ছে বাক্যের মধ্যে কর্তা যা করে তাই কর্মকারক, বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্মকারক। এবার করণ কারকের সংজ্ঞা। করণ কারক হচ্ছে কি বলবো, করণ কারক হচ্ছে কর্তাকে কর্মটি করতে যে সাহায্য করে, কর্তাকে কর্মটি করতে যে সাহায্য করে সেই হচ্ছে করণ কারক। মানে এমনিতে তোমাদেরকে যদি বলা হয় হেল্পার, হেল্পার হচ্ছে করণ কারক, ঠিক আছে। উদাহরণ কি দেবো? উদাহরণ হচ্ছে স অহম পুস্তকম পঠামি, বা অহম হস্তেন অন্নম খাদামি। অহম যদি বলি অহম অহম হস্তেন হস্তেন অন্নম অন্নম খাদামি। হ্যাঁ, এখানে হস্তেনটা হলে করণ কারক। কেন? আমি ভাত খাই, আমি হাতের দ্বারা ভাত খাই, তাহলে আমাকে ভাত খেতে কে সাহায্য করছে? এই বাক্যের মধ্যে কিন্তু আমাকে ভাত খেতে সাহায্য করছে হাত, ঠিক আছে। হাতটা আমাকে ভাতটা থালা থেকে মাখিয়ে ভাতটা আমি কিন্তু খাচ্ছি, যেটার জন্য আমি নরঞ্চরণ হচ্ছে আর কি, নরঞ্চরণ হয়ে যাবে যদি খাওয়া দাওয়া না থাকে। তো দেখো
আমি হাত দিয়ে ভাত খাচ্ছি, তাহলে হাতের দ্বারা আমি ভাত খাচ্ছি, তাহলে হাত হয়ে গেল করণ কারক। তাহলে যে পদ, বাক্যের মধ্যে যে পদ কর্তাকে সাহায্য করে কর্মটি করতে তাকে বলা হয় করণ কারক। মানে এটা হচ্ছে কর্ম, ভাত, তাহলে ভাত কর্ম মানে কর্মটা করতে যে পদ বা কর্তাকে কর্ম করতে, কর্তা কর্ম করণ, ঠিক আছে, এটা কর্তা, এটা কর্ম, আর এটা করণ, ঠিক আছে। কর্তাকে কর্ম করতে যে পদ সাহায্য করে তাকে বলা হয় করণ। আমাকে ভাত খেতে সাহায্য করছে আমার হাত, তাহলে হাতটা হচ্ছে এখানে করণ কারক। এবার বাক্যের মধ্যে তুমি বলতে পারো যে ভাত খেতে তো সাহায্য করে ডাল, শাক, আলু সেদ্ধ, মাছের ঝোল, ঘি, ডিমের ঝোল, তুমি নানা রকম বলতে পারো। তো সেইগুলো যদি লেখা থাকে বাক্যে তাহলে সেইগুলো হয়ে যাবে করণ কারক। বাক্যে লেখা নাই বলে এখন হলো না। তো বাক্যের মধ্যে অবস্থিত, আমি বলেছিলাম আগে, দেখো সংজ্ঞাটা মনে করে দেখো, যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাদেরকে কারক বলবে, যে অবস্থিত নাই তাকে তো কারক বলবো না। তো দেখো আমি মানে অহম হস্তেন অন্নং খাদামি, আমি হাত দিয়ে ভাত খাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে ভাত খেতে সাহায্য করছে কে? হাত। আমার হেল্পার কে? আমার এই হাত, আমার হাত হচ্ছে হেল্পার, আমাকে ভাত খেতে সাহায্য করছে আমার এই হাত, তাহলে এই ক্ষেত্রে হাত হয়ে গেল করণ কারক। এবার করণ কারকের দ্বারা দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হয় করণ কারক। ধরো আমি হাত দিয়ে ভাত খাই, কিসের দ্বারা ভাত খাই? হাতের দ্বারা, তাহলে দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলবো করণ কারক, ঠিক আছে। তাহলে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক সম্পর্কে বুঝলাম। এইবার আমরা 4 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটা বুঝে রাখবো, সম্প্রদান, কেননা এগুলো আমাদের দরকার। যদিও এইগুলো আছে তোমাদের এই তিনটে, একটা দুটো তিনটে, এই তিনটে তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার আছে 12-এর। তো এইটা তোমাদের কিন্তু সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক আছে তোমাদের ফোর্থ সেমিস্টারে। কিন্তু তবু আমাদের এই কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান, কর্তৃকারক, কর্মকারক, করণকারক ক্ষেত্রে আমাদের কিন্তু বাকি কারকগুলো জানা দরকার, প্রয়োজন হবে, সেই জন্য আমরা একটু জেনে নেব। সম্প্রদান কারক কাকে বলে? সম্প্রদান, আমরা দেখেছি যে কোনো বিবাহযোগ্যা কন্যাকে তার পিতা তার মানে কন্যার স্বামীর হাতে কন্যাকে সম্প্রদান করছে, তো এটা সম্প্রদান হিসেবে আমরা জানি। তো সম্প্রদান মানে হচ্ছে দান করা, কোনো কিছু দান করা, সেইটাকে বলা হয় সম্প্রদান। দান করা বুঝালে সম্প্রদান করা হয়, ঠিক আছে। তাহলে আমি অন্ন খাই, আমি ভাত খাচ্ছি, তাহলে আমি কিসের জন্য ভাত খাচ্ছি? আমি ক্ষুধা নিবৃত্তির জন্য, ক্ষুধার জন্য, খিদে লেগেছে, তাহলে ক্ষুধার জন্য আমি ভাত খাচ্ছি বা পেটের জন্য আমি ভাত খাচ্ছি। অহম উদরায় অন্নং খাদামি, আমি উদরের জন্য, আমি পেটের জন্য ভাত খাচ্ছি। অহম উদরায় অন্নং খাদামি, আমি পেটের জন্য ভাত খাচ্ছি। বা আর অন্য কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। বেশ, দেখি কি লেখা যায়। অহম পুস্তকম পঠামি, আমি বই পড়ছি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, তবে এইটাই লিখি অহম অহম উদরায় উদরায় অন্নং খাদামি। বেশ, উদরায়, তাহলে আমি যার জন্য কাজটা করছি তাকে সম্প্রদান কারক বলা হয়। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে দান করা বোঝালে পরে সম্প্রদান কারক হয়, ছোট শর্ট করে বললাম। তো তোমরা বলবে যে অহম উদরায় অন্নং খাদামি মানে হচ্ছে আমি পেটের জন্য ভাত খাচ্ছি, তো আমি এখানে দান কোথায় করছি? না বাবা, দান করছি, দেখো আমরা কিন্তু এই ভাতটা পেটে দান করছি, ওনাকে দান করছি বলেই আমরা ভালো আছি। তো আমরা পেটের উদ্দেশ্যে অন্ন খাচ্ছি, তাহলে তাকে কিন্তু আমাদের দান করা বোঝাচ্ছে, সেহেতু উদরায় হয়ে গেল সম্প্রদান কারক। আর চতুর্থী বিভক্তি, হ্যাঁ ওটা আলোচনা করব। তো দেখো এটা কি দিয়ে, দ্বারা, জন্য দিয়ে প্রশ্ন করলে, জন্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কার জন্য খাচ্ছি? পেটের জন্য খাচ্ছি, কার জন্য খাচ্ছি? পেটের জন্য খাচ্ছি, তাহলে এখানে হয়ে গেল সম্প্রদান কারক। 5 নম্বরে চলে যাব অপাদান কারক।
হইতে থেকে চেয়ে ভয় অপাদান কারক হয়। ঠিক আছে, হইতে থেকে চেয়ে ভয় অপাদান কারক হয়। যেমন ধরো আমি ভাত খাচ্ছি বা আমি যেমন গাছ থেকে পাতা পড়ছে, যদি বলা হয় গাছ থেকে পাতা পড়ছে, তাহলে কি লিখবো? বৃক্ষাত, বৈরিক হয়ে মন্দন সহায়কার খন্ততি, বিখ্যাত পত্রং পত্রং পততি, যদি এটাই লিখি পত্রং বিখ্যাত পত্রং পততি। ঠিক আছে, বিখ্যাত পত্রং পততি, না এটা দাগ নয়, এইটাই দাগ। গাছ হইতে পাতা পড়ছে, বেশ এটা নিয়ে আলোচনা করব। দেখো অপাদান কারক কাকে বলে? অপাদান, অপাদান কথাটার অর্থ কি? অপাদান কথাটা হচ্ছে বিচ্ছেদ। এই যে আমি এই পেনের মার্কারের মুখিটা খুলে নিলাম, এইখান থেকে এর বিচ্ছেদ ঘটলো, যেটার বিচ্ছেদ ঘটছে সেটা কর্মকারক, যেখান থেকে বিচ্ছেদ ঘটছে সেটা হচ্ছে অপাদান কারক। ঠিক আছে, ধরো আমার এই টেবিলে একটা বই আছে, আমি টেবিল থেকে বইটা নিয়ে নিলাম। ঠিক আছে, টেবিল থেকে এই বইটা নিয়ে নিলাম, এই বইটা হয়ে গেল, এই বইটা হয়ে গেল কি কারক? কর্মকারক। তাহলে অপাদান কারক কোনটা? টেবিলটা হচ্ছে অপাদান কারক, কারণ টেবিলটা থেকে কিন্তু আমি বইটা নিয়েছি। তাহলে যেখান থেকে কোনো জিনিস বিচ্ছেদ হবে, বিচ্ছিন্ন হবে, সেইটা হবে অপাদান কারক, যে জিনিসটা বিচ্ছিন্ন হবে সেইটা হবে কর্মকারক। তাহলে অপাদান কারক কর্মকারকের সংজ্ঞাটা আরেকবার বোঝা গেল আমাদের। তো দেখো ধ্রুবম অপায়ে অপাদানম, এটা সংজ্ঞা করা হয়েছে সংস্কৃততে, আমরা আগে বাংলাটা বুঝে যাই। তাহলে দেখো আমি বললাম যে কোনো কিছু থেকে কোনো কিছুর বিচ্ছেদ বোঝালে পরে অপাদান কারক হয়। যেমন ধরো আমি ভাত খাচ্ছি, তো ভাত খাচ্ছি, থালা থেকে ভাত খাচ্ছি, তো থালা থেকে যে ভাতটা নিলাম, ভাতটা খাচ্ছি, তো ভাতটা কিন্তু কর্মকারক। অহম, আমি যে ভাত খাচ্ছি থালা থেকে, সেই ভাতটা হচ্ছে কর্মকারক, কিন্তু থালা থেকে বিচ্ছেদ করে খাচ্ছি, তাহলে থালাটা হয়ে গেল অপাদান কারক, যেখান থেকে বিচ্ছেদ করব। ঠিক তেমনি গাছ থেকে পাতা পড়ছে, তো গাছ থেকে পাতাটা খসে পড়ে গেল, গাছ থেকে পাতাটা খসে পড়ছে, এবার পাতাটা কর্মকারক, যেটা বিচ্ছিন্ন হয়ে গেল সেটা কর্মকারক, যেখান থেকে বিচ্ছিন্ন হলো সেই জায়গাটা হচ্ছে অপাদান কারক। ঠিক আছে, অপাদান কারক। তাহলে এই অপাদান কারককে এই দিয়ে হইতে থেকে চেয়ে ভয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় অপাদান কারক হবে। কোথা থেকে পাতা পড়লো? গাছ থেকে পাতা পড়লো, বা বিভিন্ন ক্ষেত্রে চেয়ে ভয় এই দিয়েও প্রশ্ন করা হয় বিভিন্ন উদাহরণের ভিত্তিতে। তাহলে এই এই ব্যাপারটা বোঝা গেল যে কোনো কিছু থেকে কোনো কিছুর বিচ্ছেদ ঘটলে যে বস্তু থেকে বিচ্ছেদ ঘটে সেই বস্তুটি অপাদান কারক হয়। এবার চলে যাব আমরা অধিকরণ কারক। দেখো অধিকরণ কারকটা কাকে বলে? স্থান কাল পাত্র, স্থান কাল পাত্র বুঝালে অধিকরণ কারক হয়, স্থান কাল পাত্র বুঝালে অধিকরণ কারক হবে। ঠিক আছে, এখানে অধিকরণ কারকের সংজ্ঞা উদাহরণ নাই। বেশ, দেখো আমি বলছি যে মন্দিরে দেবতা আছে, তাহলে মন্দির একটা স্থান বোঝাচ্ছে, তাহলে মন্দির হয়ে গেল অধিকরণ কারক। বহু দিন আগে, মানে ধরো সেই ত্রেতা যুগে রামচন্দ্র অযোধ্যায় গিয়েছিলেন, ত্রেতা যুগে রামচন্দ্র বনবাস হয়েছিলেন, তাহলে ত্রেতা যুগটা হয়ে গেল কিন্তু অধিকরণ কারক। তো এরকম স্থান কাল পাত্র বিশেষ বুঝালে পরে অধিকরণ কারক হয়। এবার অধিকরণ কারকের ব্যাপারটা আরো একটু বলি। ধরো ব্যাঘ্র বনে তিষ্ঠতি, ব্যাঘ্র বনে তিষ্ঠতি। ঠিক আছে, ব্যাঘ্র বনে তিষ্ঠতি, এরকম করে যদি লিখি ব্যাঘ্র বনে তিষ্ঠতি, মানে হচ্ছে বাঘ বনে থাকে। বাঘ বনে থাকে, বাঘ বনে থাকে। এবার এই ক্ষেত্রে ধরো বনে একটা স্থান বোঝাচ্ছে, তাহলে স্থান বোঝাচ্ছে বলে কিন্তু এটা হয়ে গেল অধিকরণ কারক। ঠিক আছে, স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক। আর একটা জিনিস বলে রাখি, অধিকরণ কারকের ক্ষেত্রে যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে অধিকরণ কারকে স্টে বোঝাবে, মানে স্টে মানে আর কি বিরতি, মানে সেইখানেই দাঁড়িয়ে যাবে, মানে সেইখানেই থেকে যাবে।
সে চলমানতা নয় আর কি, হ্যাঁ, একদম স্টপ হয়ে যাবে এরকম বলতে পারো। বাঘ বনে থাকে, বনে থাকে বলতে আমরা বাঘ বলতে চাইছি বাঘ বনের মধ্যে থাকে, কিন্তু আমি যদি বলি যে লোকটি বন দিয়ে যায়, হ্যাঁ, তাহলে লোকটি বনে যাচ্ছে, সবনম গচ্ছতি, সে বনে যাচ্ছে, বনটা কিন্তু তখন আর অধিকরণ কারক হলো না, ঠিক আছে, কর্ম হয়ে গেল, মানে তার সেই কর্তার কিন্তু অভীষ্ট লক্ষ্য যে বন, সেখানে আলাদা কারক হয়ে যাচ্ছে। তাহলে ধরো আমি বলছি যে লোকটি গ্রামে থাকে, লোকটি গ্রামে থাকে, তাহলে গ্রামটা হয়ে গেল অধিকরণ কারক। কিন্তু যদি বলি লোকটি গ্রামের উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে গ্রামের উপর দিয়ে চলে যাচ্ছে, গ্রাম দিয়ে চলে যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আর অধিকরণ কারক হলো না, কারণ সেখানে স্টপ হলো না, সেখানে দাঁড়ালো না, সেখানে বিরতি বুঝালো না, সেখানে স্টে হলো না, সেই জন্য অধিকরণ কারক সেই সব জায়গায় হবে না। অধিকরণ কারক মনে হবে কিছু কিছু জায়গার ক্ষেত্রে আমাদের মনে হবে যে এগুলো অধিকরণ কারক হবে, কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে যে এটা বিরতি বুঝাচ্ছে কি না, স্টে হচ্ছে কি না, হ্যাঁ, স্থায়িত্ব হচ্ছে কি না, এগুলো দেখতে হবে, তবেই সেই সব ক্ষেত্রে কিন্তু অধিকরণ কারক হবে। তাহলে ব্যাঘ্র বনে তিষ্ঠতি, তাহলে বনে হলো অধিকরণ কারক, স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক হয়। তাহলে এই ছিল আমাদের ধরো ধরো কারক সম্পর্কে আলোচনা, কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এবার টোটালটাই যদি আমি একটা উদাহরণের মাধ্যমে যদি আমি আলোচনা করি, মুছে দিই একবার, এগুলো তো বুঝে গেছো, এইটাই এইটাই মুছে দিই, এইখানে একটা উদাহরণ লিখি। কি উদাহরণ লিখবো? রাজা নিপো, লিখি নিপো, নিপো সহস্তেন, 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 হ্যাঁ, সহস্তেন, বেশ, নিপো সহস্তেন দরিদ্রেভ্য, দরিদ্রেভ্য নিপো সহস্তেন রাজকোষাৎ করি, রাজকোষাৎ, রাজকোষাৎ, নিপো সহস্তেন রাজকোষাৎ, নিপো নিজের হাতে রাজকোষ থেকে তীর্থক্ষেত্রে, তীর্থক্ষেত্রে দরিদ্রেভ্য, দরিদ্রেভ্য অর্থং, অর্থং, এখানে লিখে দিলাম, হ্যাঁ, দদাতি, দয়াকা তয় হসি। বেশ, দেখো নিপো সহস্তেন রাজকোষাৎ তীর্থক্ষেত্রে দরিদ্রেভ্য অর্থং দদাতি, রাজা নিজের হাতে দরিদ্রদের উদ্দেশ্যে রাজকোষ থেকে তীর্থক্ষেত্রে অর্থ দান করছেন, ঠিক আছে, রাজা নিজের হাতে রাজকোষ থেকে তীর্থক্ষেত্রে দরিদ্রদের অর্থদান, রাজা নিজের হাতে রাজকোষ থেকে তীর্থক্ষেত্রে দরিদ্রদের উদ্দেশ্যে অর্থদান করছেন। আমরা এইখানে কিন্তু পেয়ে যাব ছটা কারকের একটা উদাহরণেই ছটা কারক। নিরিপো, কে দান করছেন? কে দান করছেন? নিরিপো। বাক্যের মধ্যে প্রধান কে? নিপো। আমি বলেছিলাম বাক্যের মধ্যে যে প্রধান তাকে বলা হয় কর্তৃকারক, তাহলে বাক্যের মধ্যে প্রধান হচ্ছে নিপো, তাহলে নিপো হয়ে গেল কর্তৃকারক, কর্তৃকারক হয়ে গেল। এইবার কর্মকারকটা দেখব, কি দান করছেন? অর্থ, অর্থ হয়ে গেল কর্মকারক, ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কর্তা যা করে তাই, তীর্থক্ষেত্রে গিয়েছে কেন? ওই দান করার জন্য বিশেষ উদ্দেশ্য, যে ধনভাণ্ডার থেকে তীর্থক্ষেত্রে দান করব, দান করা অর্থটাই হয়ে গেল এখানে কর্মকারক। দেখো মাধ্যম কি? হেল্পার কে, মানে যে আর কি অর্থটা দান করছে সেইটা কে? সেটা হাত, হাত না থাকলে রাজা দান করতে পারবে না, তাহলে হাতটা হচ্ছে এখানে কিন্তু করণ কারক, নিজের হাতের দ্বারা দান করছেন, তাহলে হাত সাহায্য করছে দান করতে। কোথা থেকে নিচ্ছেন টাকাটা? টাকাটা তিনি রাজভাণ্ডার থেকে তিনি টাকাটা নিয়ে তিনি তাদেরকে দিচ্ছেন, রাজভাণ্ডার নিয়ে গেছেন, সেই রাজভাণ্ডার থেকে তিনি সেই দরিদ্রদের উদ্দেশ্যে টাকা দিচ্ছেন, তাহলে রাজভাণ্ডারটা হয়ে গেল অপাদান কারক, হ্যাঁ, যেখান থেকে বিচ্যুত হয় বা বিচ্ছিন্ন হয় বলেছিলাম। তীর্থক্ষেত্রে কোন স্থানে দান করছেন? যেহেতু তীর্থক্ষেত্রে ওখানেই মধ্যেই দান করছেন, তাহলে সেটা হয়ে গেল অধিকরণ কারক।
কাদের উদ্দেশ্যে দান করছেন? দরিদ্রদের উদ্দেশ্যে দান করছেন। তাহলে দরিদ্রদের উদ্দেশ্য হয়ে গেল সম্প্রদান কারক। এইবার আসবো বিভক্তির কথাটা বলা হয়নি, বিভক্তির কথাটাও যদি আমরা প্রথম থেকে দেখে নিতাম তাহলে খুব ভালো হতো। সাধারণত কর্তৃকর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, আমরা 6টা কারক পেয়েছি। দেখো 6টা কারক, কর্তৃকর্ম, করণ ছিল এখানে, সম্প্রদান, অপাদান, অধিকরণ। আর বিভক্তি কিন্তু 7 প্রকার। প্রথমা লিখেছিলাম এখানে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। ঠিক আছে, এইবার একটা জিনিস লক্ষ্য করো যে কারক 6 প্রকার আর বিভক্তি 7 প্রকার। তো কারক যেহেতু 6 প্রকার, বিভক্তি 7 প্রকার, এবার আমাদের একটা কারকের সঙ্গে একটা বিভক্তি যোগ। আমি তোমাদের বলি, ওই 6 প্রকার কারক আর 7 প্রকার বিভক্তি, একটা বিভক্তি আমরা নেব না, ষষ্ঠী বিভক্তিটা এখন সরিয়ে রাখলাম, তাহলে 6টা বিভক্তি থাকছে। এবার দেখে নাও, কর্তৃকারকে প্রথমা, কর্ম 1 2 3, মানে কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া, করণ কারকে তৃতীয়া, সম্প্রদান কারকে চতুর্থী, অপাদান কারকে পঞ্চমী, আর অধিকরণ কারকে এটা 7 নাম্বার করে দিলাম। হ্যাঁ, তাহলে অধিকরণ কারকে সপ্তমী। বোঝা গেল কোন কারকে কোন বিভক্তি হয়। কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া, করণ কারকে তৃতীয়া, সম্প্রদান কারকে চতুর্থী, অপাদান কারকে পঞ্চমী, আর অধিকরণ কারকে সপ্তমী। ষষ্ঠীটা নাই বললাম, বিভক্তি হয় না, ষষ্ঠীর বিভক্তি হয় কিন্তু কারক হয় না। ঠিক আছে, তাহলে 6টা বিভক্তি আছে, আমরা দেখে নিয়েছি, আগেই দেখেছি, সংখ্যা কারক বোধয়িত্রী বিভক্তি কাকে বলে সেটা সঙ্গে আলোচনা করেছি। তো বিভক্তির সঙ্গে কারকগুলো পরস্পর যুক্ত। এইবার আমাদের দেখো নৃপ আমরা করেছি কিন্তু বালক পড়েছি, কিন্তু আমরা নর পড়েছি, তো সেই ক্ষেত্রে এটা হলো প্রথমা বিভক্তি, তাহলে এটা কর্তৃকারকে প্রথমা বিভক্তি। নৃপ অর্থং দদাতি, রাজা অর্থ দান করছেন, তাহলে কে দান করছেন? রাজা, সেই জন্য রাজা হয়ে গেল আমার কর্তৃকারকে প্রথমা বিভক্তি। কি দান করছেন? অর্থম, অর্থ দান করছেন, অর্থম দান করছেন, তাহলে কি দান করছেন? অর্থম, তাহলে অর্থম হয়ে গেল কি? কর্মকারকে অর্থম দ্বিতীয় নরম বা বালকম, এই হিসাবে, তাহলে দ্বিতীয় বিভক্তি। কিসের দ্বারা দান করছেন? হাতের দ্বারা দান করছেন, হস্তেন, স্বহস্তেন, নিজের হাতে, তাহলে স্বহস্তেন বানানটা, স্বহস্তেন, নিজের হাতে দান করছেন, তাহলে এখানে কি হবে? নিজের হাতে, হাতটা হয়ে গেল স্বহস্তে, নরেন মানে তৃতীয় বিভক্তি, করণ কারকে তৃতীয় বিভক্তি, একটু একটু বললাম করণ কারকে তৃতীয় বিভক্তি হয়। তারপরে দেখো কোথা 4 নাম্বার, দরিদ্রেভ্য দদাতি, কাদের উদ্দেশ্যে দান করছেন? দরিদ্রেভ্য, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, নরেভ্য দরিদ্রেভ্য চতুর্থী বিভক্তি। ঠিক আছে, কোথা থেকে দান করছেন? রাজকোষ থেকে দান করছেন, তাহলে রাজকোষাৎ, তাহলে অপাদান কারক বলেছিলাম, আর নরাত মানে পঞ্চমী বিভক্তি, তাহলে রাজকোষাৎ পঞ্চমী। এবার এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। এই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে তোমাদের শব্দরূপ যদি তোমাদের জানা না থাকে তাহলে কারক তোমরা কিন্তু করতে পারবে না। তোমরা ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে শব্দরূপ করেছো, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার বা 12-এ শব্দরূপ নাই। তো তোমরা সেই ক্ষেত্রে শব্দরূপ কিন্তু অবশ্যই করবে। কোন কোন শব্দরূপ করবে? নর করবে, মুনি করবে, লতা করবে, ঠিক আছে, সাধু করবে, এই শব্দরূপগুলো অবশ্যই তোমাদেরকে কিন্তু করতে হবে। এই শব্দরূপগুলো করলে পরেই তোমরা কিন্তু কারকের জ্ঞানটা আর বিভক্তির জ্ঞানটা ভালো করে বুঝে যেতে পারবে, নচেত কিন্তু পারবে না। দেখো যে আমরা যদি ভালোভাবে কারক শিখতে চাই, ভালোভাবে শব্দরূপ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সব ভালোভাবে কারক আর বিভক্তি নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে খুব ভালো সুন্দর করে শব্দরূপটা মুখস্থ রাখতে হবে। 11-এ যে বালক শব্দরূপ মুখস্থ ছিল, হ্যাঁ, তা সেই সঙ্গে আমরা নর করেছিলাম, মুনি করেছিলাম, লতা করেছিলাম, সাধু। তাহলে এই যে নর করবে, নর, নরলতা, মুনি আর সাধু, মাত্র এই 4টি করতেই হবে। এই 4টি শব্দরূপ তোমাদের প্রথম কাজ, যখন সময় পাবে এই 4টি শব্দরূপ বারবার বারবার কণ্ঠস্থ করো। কণ্ঠস্থ করার ফলে কিন্তু তোমাদের কারক আর বিভক্তির জ্ঞানটা ইজি হবে, সহজ হবে। নচেত আমি আজকে বললাম, হয়তো অনেকে ভালোভাবে শুনলে, ভালোভাবে বুঝলে, অনেকের মাথার উপর দিয়ে পেরিয়ে চলে গেল। হ্যাঁ, তোমরা যখনই শব্দরূপটা ভালো করে তৈরি করবে আর এই ভিডিওটা একবার দেখে নেবে না, তখনই তোমাদের কাছে কিন্তু এটা জল হয়ে যাবে, জলের জল হয়ে যাবে। ঠিক আছে, বেশ, আজকে তোমাদের কারকটা সংক্ষেপে এই পর্যন্ত আলোচনা করলাম।
তোমাদের তো কারক আছে কর্তৃকারক, কর্মকারক আর করণকারক, এই 3টি কারক আছে। প্রত্যেকটা কারকের আবার বিভিন্ন রকমের সূত্র দিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের। তো সেইগুলো নিয়ে আমি তোমাদের পরের টপিকটাই আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা লাইক করবে, কমেন্টে জানাবে। হ্যাঁ, আর সবাইকে বলবো সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে, ভালো থাকো।